নমস্কার, সকলকে স্বাগত। আজ আমি আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এবার মূল বিষয়ে ঢোকার আগে যারা বিগিনার বা যারা আজকে আমার প্রথম চ্যানেলটির ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছেন তারা একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন। তো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ইটিএফ, এই ফান্ডের কথা বলতে গেলে পরেই আমাদের মাথায় চলে আসে মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ড অনেক রকমের হয়: ইকুইটি ফান্ড, ডেপ্ট ফান্ড, হাইব্রিড ফান্ড। ইকুইটি ফান্ডের মধ্যে অ্যাক্টিভ ফান্ড, প্যাসিভ ফান্ড। এই অ্যাক্টিভ ফান্ডের মধ্যে যে বিষয়টা আসে সেটা হচ্ছে বিভিন্ন স্টকে ফান্ড ম্যানেজার আমাদের কাছে টাকা নিয়ে ইনভেস্ট করেন। আর প্যাসিভ ফান্ড বলতে আসে হলো ইন্ডেক্স ফান্ড, যেটার মধ্যে ফান্ড ম্যানেজারের সেরকম কোনো ভূমিকা থাকে না। এবার আমরা কি করি, যারা স্টক মার্কেট সম্পর্কে জানি না বা আমাদের নলেজ অতটা নেই, তারা আমরা চেষ্টা করি যে আমাদের টাকাটা ফান্ড ম্যানেজারের হাতে তুলে দেব বা এএমসির হাতে তুলে দেব। এএমসি আমাদের হয়ে ফান্ড ম্যানেজারকে দিয়ে বা ডাইরেক্ট ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন। এতে নিজের কোনো ঝুঁকি ঝামেলা থাকে না। এবার এই অ্যাক্টিভ আর প্যাসিভ আমি যে বললাম, সেটা নিয়ে একটু আমাদের পরিষ্কার হওয়া দরকার ধারণাটা। এই অ্যাক্টিভ ফান্ড যেগুলো, সেগুলোতে ডিফারেন্ট স্টকে আমাদের হয়ে ইনভেস্ট করে থাকেন ফান্ড ম্যানেজার। আর ডাইরেক্ট ইন্ডেক্স ইনভেস্ট হয় প্যাসিভ ফান্ডের মাধ্যমে। এটাতে কোনো ফান্ড ম্যানেজারের বিশেষ কোনো ভূমিকা নেই, কোনো গবেষণার প্রয়োজন নেই। ফান্ড ম্যানেজারের কোনো ভূমিকা সেরকম থাকে না। এখানে এএমসি ডাইরেক্ট ইনভেস্ট করে বিভিন্ন ইন্ডেক্স ফান্ডে। তো এই অ্যাক্টিভ ফান্ড হোক আর প্যাসিভ ফান্ড, আমরা কিন্তু বাই এবং সেল করতে পারি এএমসির মাধ্যমে। মানে এএমসির কাছ থেকেই আমরা কিনবো, এএমসির থ্রুতেই আমরা কিন্তু বিক্রি করব। এএমসি বলতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিভিন্ন কোম্পানি, বাজারে অনেকগুলো আছে। কিন্তু যদি ইটিএফ এর কথায় আসি, ইটিএফ এর সাথে কিছুটা মিল আছে আমাদের ইন্ডেক্স ফান্ডগুলোর। ইন্ডেক্স ফান্ডগুলো ইন্ডেক্সের ভেতরে থাকা বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তাদের বিভিন্ন ওয়েটেজ অনুসারে ইন্ডেক্সের ভেতরে থাকে। এই আমরা যদি কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট হই, আমাদের ফান্ডটা ওই কোম্পানিগুলোর মধ্যেই ডাইভার্সিফাইড হয়ে ইনভেস্টেড হয়ে যায়। সেরকম ইটিএফেও তাই হয়। কিন্তু ইটিএফ আর ইন্ডেক্স ফান্ডের মধ্যে যেটা বেসিক পার্থক্য, ইন্ডেক্স ফান্ডগুলো আমরা বাই সেল করি এএমসির থ্রুতে, কিন্তু আমরা ইটিএফগুলো বাই সেল করি যে কোনো স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। সেটা এনএসি হতে পারে, সেটা বিএসি হতে পারে। তো এই মিউচুয়াল ফান্ডের আরেকটি যে ভাগ, সেটা ইন্ডেক্স ফান্ড। তার সাথে ইটিএফের কিছু পার্থক্য আছে, সেটা আমি একটু চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। এটা একটু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথম যে পয়েন্ট, ম্যানেজমেন্ট। তো মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড দেখা যাচ্ছে অ্যাক্টিভলি এবং প্যাসিভলি ক্রমান্বয়ে এরা ম্যানেজড হয়, কিন্তু ইটিএফ প্যাসিভলি ম্যানেজড হয়, অর্থাৎ এখানে কোনো ফান্ড ম্যানেজারের ব্যাপার নেই। আর এক্সপেন্স রেশিও, যে ফান্ড চালাতে গেলে পরে যে খরচাটার কথা বলছি, তাতে কিন্তু মিউচুয়াল ফান্ডে হাই, ইন্ডেক্স ফান্ডে মিডিয়াম, কিন্তু ইটিএফে একদমই লো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইটিএফ একটি সুবিধাজনক ইনভেস্টমেন্ট। এর পরবর্তীতে যে বিষয়টা আছে, ডিম্যাট অ্যাকাউন্ট। মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে গেলে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন নেই, কিন্তু যদি আমরা ইটিএফে ইনভেস্ট করি, যেহেতু এটা স্টক এক্সচেঞ্জের সাথে লেনদেন হয়, সুতরাং ডিম্যাট অ্যাকাউন্টটা কিন্তু জরুরি। এবার আপনি যদি মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টেড হন, নিজেকে সেরকম পরিশ্রম করার ব্যাপার নেই। আপনি ফান্ড হাউসকে টাকা দিয়ে দিলেন, ফান্ড হাউস কিনে দিল, সমস্যার সমাধান। কিন্তু যদি আপনি ইটিএফে ইনভেস্টেড হন, তাহলে আপনার কিন্তু কিছু এফোর্টের প্রয়োজন আছে। আপনাকে একটু টাইম দিতে হবে
এবং সেই টাইম দিয়ে আপনাকে ভালো ইটিএফ বেছে তার মধ্যে ইনভেস্ট করতে হবে। এবার যে বিষয়টা থাকে ট্রেডিং প্রাইস। আমরা যে মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করি, সেটার ন্যাব বলে একটি বিষয় আছে, সেটা হলো নেট অ্যাসেট ভ্যালু, যেটা আমরা মার্কেট আওয়ারের পরে জানতে পারি। এবং মার্কেট আওয়ারের পরেই আমাদের যদি কোনো ইনভেস্টমেন্ট যখন দিনের যে সময়ই করি, সেই দিনের মার্কেট আওয়ারের শেষে যে ন্যাবটা থাকে বা নেট অ্যাসেট ভ্যালুটা থাকে ওই ফান্ডটার, সেটার মূল্যের ওপরই আমাদের ইনভেস্টমেন্টটা হয়। কিন্তু যদি আমরা ইটিএফে ইনভেস্ট হয়, সেটা কিন্তু রিয়েল টাইমে যে প্রাইসটা থাকে ইটিএফের ইউনিটটার, তার উপরেই বাই এবং সেল আমরা কিন্তু করতে পারি। এবার পরবর্তী লিকুইডিটির যে বিষয়টা, লিকুইডিটি দিক থেকে মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ডে হিউজ পরিমাণে লিকুইডিটি থাকে। কেনা বেচা করতে গেলে পরে বায়ার এবং সেলার সবই ঠিকঠাক পাওয়া যায়, এতে সমস্যাটা খুবই কম। কিন্তু যদি ইটিএফের ক্ষেত্রে বলি, এর ক্ষেত্রে লিকুইডিটিটা কম যদি হয়ে যায়, তখন কিন্তু একটা বড় রকমের সমস্যা। ইটিএফে এই লিকুইডিটিটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আপনি ভুল করে কোনো একটি ইটিএফে ইনভেস্টেড হয়ে গেলেন, যার মার্কেটে লিকুইডিটি বা বেচা কেনার ভলিউমটা কম, বায়ার সেলারের ভলিউমটা কম, তখন কিন্তু আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই জন্যে আমাদের সবসময় মাথায় রাখতে হয় কিছু কিছু বিষয়। সেই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা ইটিএফে কাজ করি, তাহলে আমরা সমস্যার সম্মুখীন হব না। তা প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, কখন কিভাবে কিনবো বা বিক্রি করব যদি আমরা ইটিএফ নিয়ে গবেষণা করি, তাহলে যে বিষয়টা প্রথমেই চলে আসছে, আমরা শুধু সেই ইটিএফগুলোই বাই করব যেই ইটিএফে প্রচুর পরিমাণে মার্কেট আওয়ারে একটা ভলিউম সিস্টেম, মানে বায়ার এবং সেলার প্রচুর পরিমাণে থাকে, অর্থাৎ লিকুইডিটিটা যেন বেশি থাকে, সেই জিনিসটা মাথায় রেখে আমাদের চলতে হবে। সরি, এখানে বাই বানানটা ভুল হয়ে গেছে, স্পেলিংটা। যাই হোক, দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে আমরা কখন ইটিএফটাকে বাই করব। মার্কেট আওয়ারের কোনো একটা সময় যদি দেখা যায় বা কোনো একদিন দেখা গেল যে কোনো ইটিএফের ইউনিট প্রাইস কমে গেছে, 1-2% কমে গেছে, তাহলে সেটা আপনার কাছে সুবর্ণ সুযোগ। সেই সময়টা আপনি সেই ইটিএফটা বাই করলে একটাই ভালো রিটার্ন নিকট ভবিষ্যতে পাবেন। এবং এরকম তৃতীয় যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনাকে 4-5টি ইটিএফ বেছে রাখতে হবে, যার মধ্যেই আপনাকে কাজ করতে হবে এবং যার মধ্যেই আপনার কেনা বেচাটা চালিয়ে যেতে হবে। এবার এই 4-5টা যে ইটিএফ আছে, সেটা কিন্তু বিভিন্ন রকমের সেক্টরের হলে পরে ভালো হয়, বা বিভিন্ন ইন্ডেক্সের ইটিএফ হলে ভালো হয়। তো সেটা মাথায় রেখে আপনাকে বেছে রাখতে হবে 4-5টা ইটিএফ। আরেকটি বিষয় যেটি বলতে চাই, যে আপনার যে ইটিএফটায় আপনি কেনা বেচা করবেন বা বিশেষ করে কিনবেন, যদি মার্কেট স্টেবল থাকে, দিনের শেষের দিকে অনেক সময় ওই শেষের দিকে 3টে বা 3টের পরে মার্কেট কিছুটা স্টেবল হয়ে যায়, সেই সময়টা যদি আপনি বাই করেন, সেটা একটা বাইং টাইম হিসাবে সঠিক টাইম মনে হয় আমার বিবেচনায়। এবার এই ইটিএফ যদি আপনি এক্সপেক্ট করেন ইটিএফ থেকে আপনি একটি হিউজ রিটার্ন পাবেন, সেটা কোনোদিনও সম্ভব নয়। সেই জন্য আপনাকে একটা টার্গেট ফিক্স করতে হবে, যে আমি একটি ইটিএফ কেনার পরে আমি 3% লাভে ঢুকলাম, তখনই ইটিএফটা সেল করে দেবেন। সেল করে দিয়ে যে টাকাটি হাতে আসলো, সেই টাকাটা দিয়ে যে ইটিএফটি ডিপে চলছে বা যার 1 বা 2% ডিপে আছে মার্কেটে, সেই ইটিএফটা বাই করলেন। এবার যদি দেখা যায় যে সেরকম কোনো ডিপ কোনো ইটিএফে নিয়ে আপনার বেছে রাখা ইটিএফ, তখন আপনাকে ওয়েট করতে হবে এবং ওয়েট করে বাই করতে হবে। ওয়েট অ্যান্ড বাই স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে। তাতে আপনার দেখবেন রিস্ক কম হবে এবং
লস হওয়ার চান্সটা কম হয়। এরপরে কিছু ইটিএফের নাম বলছি, যেটা আমার কাছে বেস্ট মনে হয়। যেমন নিফটি 20, নিফটি পিএসইউ ব্যাংক, নিফটি আইটি 20, গোল্ড 20, সিলভার 20। তো এই নিফটি 20টা হচ্ছে ইন্ডেক্স রিলেটেড ইটিএফ, এবং নিফটি পিএসইউ ব্যাংক এবং নিফটি আইটি 20 এটা হলো দুটো সেক্টরের, একটা হলো পিএসইউ ব্যাংক সেক্টরের এবং আইটি সেক্টরের ইটিএফ। এই দুটো সেক্টরিয়াল ইটিএফ। তারপরে গোল্ড 20 এবং সিলভার 20 এটা হলো কমোডিটি সেক্টরের কমোডিটির ইটিএফ। তো এছাড়াও আরেকটি ইটিএফ আমি নিচে লিখেছি, সিপিএসই ইটিএফ। এটা একটু রিস্কি, আমার একটা পছন্দের ইটিএফ। বিগত 1 বছর ধরে এই ইটিএফটি ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে। তবে এই ইটিএফটি একটু রিস্ক। আর এই ইটিএফটির যে বৈশিষ্ট্য সেটা হলো এটি 11টি পিএসইউ স্টকের মধ্যে ইনভেস্টেড আছে, এবং 11টির মধ্যে এর 85% ফান্ড ইনভেস্টেড আছে মাত্র 5টি কোম্পানির মধ্যে, যেটা একটা রিস্কি বিষয়। ওই 5টি ফান্ডের মধ্যে 5টি স্টকের মধ্যে যদি কোনো একটি হিউজ ফল হয়, আপনার এই ইটিএফেও ফল দেখা দেবে। সুতরাং এটা আমার পছন্দের হলেও এর মধ্যে কিন্তু কিছুটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আমি একটু রিস্ক নিতে ভালোবাসি, সেই জায়গার থেকে এটাতে ইনভেস্ট করি। তো আপনাদের রিস্ক অনুসারে আপনারা বিভিন্ন ইটিএফগুলো বা আপনাদের গোল অনুসারে ইটিএফগুলো বাছতে পারেন। আমি আমার পছন্দের কয়েকটি ইটিএফের নাম মেনশন করলাম, আমি কোনো কোম্পানির নাম এখানে মেনশন করিনি। এরপরে ইটিএফ নিয়ে সুবিধা অসুবিধা যেমন একটি চার্টের মাধ্যমে আমি তুলে ধরলাম, তুলনা করলাম। এবার আরেকটুখানি বলতে চাই, ইটিএফে সুবিধাই বেশি, অসুবিধা খুব কম। অসুবিধার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ভলিউম সংক্রান্ত বা লিকুইডিটি সংক্রান্ত যে সমস্যাটা, এটা ইটিএফে রয়েছে। তবে আমরা যদি একটু দেখে শুনে ভালো করে ইটিএফ বাছতে পারি, লিকুইডিটি হাই যে ইটিএফগুলো, তাহলে এই সমস্যাটাও আমরা ওভারকাম করব। আরেকটি বিষয়, আমরা যদি স্টকে ইনভেস্ট করি অনেক সময় দেখা যায় 100%, 200% পর্যন্ত রিটার্ন পাওয়া যায়, সেটা কিন্তু ইটিএফে কোনোদিনও সম্ভব নয়। সেই জন্যে যারা অল্পেতে খুশি, যাদের গোল অল্প অল্প আস্তে আস্তে গ্রো করা এবং রিস্ক ফ্রি হিসাবে কাজ করা, রিস্ক ফ্রি হিসাবে একটা সুইং ট্রেডিংয়ের মতো করে ইটিএফকে দেখা, তাদের জন্য ইটিএফ একটি বেস্ট অপশন। এবং মিউচুয়াল ফান্ড ইটিএফের কম্পেয়ারেই আমি দুটো কথা আরেকটু বলে নিই, আগেও বলেছি। মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিওটা একটু বেশি, ইটিএফে এক্সপেন্স রেশিওটা অনেকটাই কম, নেই বললেই চলে। এবার যে যার যেটা সুবিধা হবে সে সেইভাবে ইনভেস্ট করবে। ইটিএফে আপনাকে সময় দিতে হবে, একটু স্টাডি করতে হবে, কিন্তু মিউচুয়াল ফান্ডে সেই বিষয়টা নেই। সুতরাং যে যার সুবিধা, রিস্ক নেওয়ার ক্ষমতা এবং গোল অনুসারে সিদ্ধান্তগুলো নেবে। তো বন্ধুরা, আজকে এটুকুই। ধন্যবাদ। আমি আজকে যে ভিডিওটি এখানে তুলে ধরলাম, এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন নয়, এটা শুধু এডুকেশনাল পারপাসে এই ভিডিওটি আমার করা। ভালো থাকবেন, ধন্যবাদ।